রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি ফণীন্দ্র কুমার মালাকারের রচিত রামভাই স্মরণে দ্বিতীয় খণ্ড থেকে আপনাদের গল্প পড়ে শোনাচ্ছি। ঠাকুরের প্রাতকৃত করিতে যাইতে বলায় ঠাকুর ধীরে ধীরে চলিলেন। আমি ধরিয়া নিয়া গেলাম। পায়খানা করিলে পরে মাজিয়া হাত মুখ ধৌত করিয়া দিয়া আসিলাম। ঠাকুর তারপর গীতা পাঠ করিলেন। পরে বাল্যভোগ দেওয়া হলো। প্রমথবাবু, অন্নদাবাবু, মধুবাবু, কুঞ্জবাবু আসিয়া উপস্থিত হইলেন। ভোগ হইলে তাহারা যাইয়া ঠাকুরকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, কেমন আছেন? ঠাকুর বলিলেন, আইজ রাতে সমস্ত দেহ আড়ষ্ট কইরা মাইরা ফেলবে ভাবছিল। ফণী ভাইয়ের জন্য পায়রা উঠে নাই। তার তৎপরতায় পাইলা গেছে। তাহারা আর কিছু না বইলা ঠাকুর ঘর হইতে বাহির হইয়া বরদা তাহাদিগকে নিজের ঘরে নিয়া বসাইয়া সকালবেলায় ঘটনা আনুপূর্বক বলিলেন। জলযোগের পর তাহারা ঠাকুরের নিকট বসিয়া কথা শুনিতে লাগিলেন। মাঝে মাঝে লোক আসিয়া নাম নেয়। আমার পিতা ঠাকুরও আমাকে ডাইকা বলিলেন, ফণী, ঠাকুর তোমাকে ভাই সম্বোধন করিয়াছেন। তুমি আজ থেকে ঠাকুরকে দাদা বইলা ডাকিবে। আমি পিতৃাদেশ শ্রবণ করিয়া রহিলাম। সেদিন থেকে দাদা ডাকিতাম, কখনো ভাই বইলাও ডাকিতাম। সেই দিন রাত্রে ভোগের পর মশারি ফেলিয়া দিতে উদ্যত হইলে ঠাকুর বলিলেন, আইস থাইকা প্রতি রাতে একজন এ ঘরে ঘুমাবে। আমি মস্তক অবনত করিয়া স্বীকৃতি জ্ঞাপন করিলাম। আমি পিতা ঠাকুর ও ভ্রাতাদের এ কথা জানাইয়া বরদা ও ঠাকুর ভাই ঘুমাইতে রাজি হইলেন না। বরদা মন্তব্য করিলেন, তোমাকে ভাই রাখিয়াছে, তুমি দাদার সঙ্গে ঘুমাও। এই দিন রাত্রে আমার বিছানা আনিয়া ঠাকুরের খাটে সংলগ্ন নিচে বিছানা কইরা রাত্রি 11টায় ঠাকুরের মশারি দিয়া আমিও শয়ন করিলাম। রাত্রি 2 ঘটিকায় জাগ্রত হইয়া দেখি ঠাকুর মশারির ভিতরে বইসা আছেন। আমি উঠিয়া প্রস্রাবের ভাণ্ড লইয়া খাটের নিকট গিয়া বলিলাম, এটা নিন, প্রস্রাব করুন। আমি হস্ত প্রসারিত কইরা ভাণ্ডারি নিয়া প্রস্রাব করাইয়া ভিজা কটন দিলাম। কটন দিয়া মুছিয়া উহা ভাণ্ডে ফেলিয়া দিয়া আমাকে দিয়া দিলে আমি ভাণ্ডারি বাহিরে নিয়া ধুইয়া আনিয়া রহিলাম। ঠাকুর শয়ন করিলেন। আমি ঠাকুরের মশারির ভিতর যাইয়া পা দুখানি আমার কোলে স্থাপন করিয়া টিপিতে আরম্ভ করিলে ঠাকুর বলিলেন, ঘুমাবে না? বলিলাম, এখন ঘুম আসবে না, পরে গিয়া ঘুমাবো। আমি জিজ্ঞাসা করলাম, ভোরে সমস্ত দেহ বাতে আড়ষ্ট করে ফেলিয়েছিলেন কেন? ঠাকুর কোনো উত্তর দিচ্ছে না দেখিয়া পুনরায় জিজ্ঞাসা করিলাম, ঠাকুর কোনো উত্তর দিচ্ছ না কেন? একটু বলো না শুনি। ঠাকুর ধীরে ধীরে বলিলেন, বাতে দেহ আড়ষ্ট না কইরা তোমাকে গলা জড়াইয়া ধইরা কাঁদিয়া ভাই আমাকে বাঁচাও না বললে ভাই ডাকাও হইতো না, সংকটকালও যাইতো না। ভাই সম্বোধন করার ফলেই সংকট দূর হইয়া গেল। ঠাকুর হেয়ালি করিতেছেন নাকি বুঝিলাম না। আমি কিছু বলিলাম না, চুপ করিয়া রহিলাম। ঠাকুর নীরবে চক্ষু বুজিয়া বলিলেন, 3টা বাজিলে পা দুখানি কোল হইতে রাখিয়া নামিয়া আসিয়া ঘুমাইলাম। 5টায় উঠিয়া আমার বিছানায় আমার কক্ষে রাখিয়া প্রাতকৃত জল গরম করিয়া বাথরুমে রাখিলাম। ঠাকুর উঠিয়া প্রাতকৃত সমাধা করিতে যান। বরদি আসিয়া ঠাকুরের বিছানায় পরিষ্কার করিয়া ঘর ঝাড়ু দিয়া ভিজা তোয়ালের দ্বারা মুছিয়া নিলেন। ঠাকুর প্রাতকৃত অন্তে খাটে বসিয়া তোয়ালে দিয়া হাত পা মুখ মুছিলেন।
বর্দি মঙ্গল আরতি করার পর ঠাকুর গীতা পাঠ আরম্ভ করিলেন। গীতা পাঠ অন্তে পরিবারস্থ সকলকে ঠাকুরকে প্রণাম করিয়া যান। পরে বাল্যভোগ দেওয়া হয়। সকাল 8টায় ট্রেনে ফেনী এবং অন্যান্যরা স্থান হইতে গুরু ভ্রাতারা আসেন। ঠাকুর প্রণাম করিয়া বরদা উপদেশ শ্রবণ করিয়া সকাল 10টার ট্রেনে পুনরায় প্রত্যাবর্তন করেন। 2-1 জন ঠাকুরের নিকট সারাদিন অতিবাহিত করিয়া সন্ধ্যার ট্রেনে প্রত্যাবর্তন করিতেন। প্রতিদিন নাম প্রার্থী আসিয়া নাম নিত। কিছু দিবস পর দিবা 2টায় ট্রেনে স্বামী স্বরূপানন্দ আসিয়া ঠাকুরের গৃহে প্রবেশ করত। যুক্ত করে সংস্কৃত ভাষায় নারায়ণ স্তোত্র নিম্নকণ্ঠে আবৃত্তি করিয়া ঠাকুরের চরণ যুগলে প্রণত হইলেন। ঠাকুর দক্ষিণ হস্তে স্বামীজির মস্তকে স্থাপন করিয়া বলিলেন, আজ অযাচক সত্য ধর্মই পরাৎপর। স্বামীজি দণ্ডায়মান হইয়া মুক্ত করে ঠাকুরের প্রতি অপলক দৃষ্টি নিবন্ধ করিয়া পশ্চাৎপদে গৃহে হইতে নির্গত হইলে আমি যাইয়া প্রণাম করিয়া বসিতে লাগিলাম। স্বামীজি মৃদু হাসিয়া বলিলেন, কি হলো নারায়ণ, নিয়ে আনন্দে আছিস? স্মরণ পড়ে কি? বহু পূর্বে ফেনী বাড়িতে বলেছিলাম, ইনি পূর্ণব্রহ্ম নারায়ণ। এই কথা বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়া দ্রুতপদে প্রস্থান করিলেন। আমি ঘরে যাইয়া জিজ্ঞাসা করিলাম, স্বামীজি এসে প্রণাম করে কোনো কথা না বলে চলে গেলেন? আসলেনই বা কেন কিছু বুঝিলাম না। ঠাকুর বলিলেন, প্রয়োজন আছে, পুনঃ প্রয়োজন শেষ হলে চলিয়া যান, ওটা তোমার বোঝার প্রয়োজন নাই। কি ইল্লায় চইলা গেলেন শুনলা না? আমি নীরব ঘর হইতে নিক্রান্ত হইয়া, উচ্চারণে ভুল থাকলে ক্ষমা করবেন, ভোগের ঘরে যাইয়া বেদানার রস লইতে আরম্ভ করিলাম। রস লইয়া শেষ হইয়া রসের গ্লাস হইয়া ঠাকুর ঘরে উপস্থিত হইলে গ্লাসটি দেখি গোল টেবিলে রাখিলাম। ঠাকুর মুখ কুলি করিয়া রসের গ্লাস হাতে নিলেন। ঠাকুর অর্ধ পরিমাণে রস পান করিয়া গ্লাসটি দিয়া দিলেন। পুনরায় মুখ কুলি করিয়া প্রসাদ নিয়া আমি গেলাম। মাঝে মাঝে নাম প্রার্থীরা আসিয়া নাম নিতেছেন। অগ্রহায়ণ মাসে মাঝামাঝি সন্ধ্যার ট্রেনে চৌমুনি উপেন্দ্র সাহা, ফেনীর অক্ষয় সাহা এবং রমণী মজুমদার আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বসিলে ঠাকুর তাহাদের কুশলাদি অবগত হইলেন। রমণীবাবু ঠাকুরের শ্রীদেহে কি প্রকার আছে জানিতে চাহিলে ঠাকুর জানাইলেন, বর্তমানে ভালো আছে, তবে কিয়ৎ দিবস পূর্বে উষাকক্ষে বাতে সর্বদেহে আড়ষ্ট করিয়া মাইরা ফেলিবার উপক্রম হইছিল। উনাগো সেবা তৎপরতায় কিছু সময় ভুইগা অব্যাহতি দিয়া পলাইয়া যায়। রাত্রি 9টায় অবধি ঠাকুর সঙ্গে কথা বলিবার পর ঠাকুর ভোগের আয়োজন করিলে রায় সাহেব তাহাদিগকে তাহাদের ঘরে নিয়া যান। ঠাকুর হাতনা প্রক্ষালন করিয়া আসিলেন। ঠাকুর পায়খানায় গিয়া দেখিলেন কিঞ্চৎ পরিমাণের পায়খানা করিয়াছেন। বাহিরে যাইয়া পায়খানার কমোড নিয়া মার্জনা ও ধৌত করিয়া আসিয়া রাখিলাম। ভোগের ঘরে যাইয়া দেখি বর্দি ছানা তৈয়ার করিয়া ফল কাটিতেছেন। বলিলাম, এত রাত্রে ছানা দিয়া দেখিয়া বিরক্ত হবেন না তো? ঠাকুর ভাই বলিলেন, ছানা করা হইয়াছে, দিয়া দেখো। বর্দিকে ভোগের জিনিস নিয়া আসিতে বলিয়া আমি ঠাকুরের নিকট যাইয়া হাত পা ধৌত করাইলাম। বর্দি ভোগের দ্রব্য আনিয়া রাখিয়া প্রণাম করিয়া যান। আমি দরজায় খিল
আটিয়া দিয়া বসিয়া রহিলাম। ঠাকুর কটি আঙ্গুর নিলেন, পরে কমলার রস গ্রহণ করিয়া ছানা গ্রহণ করিলেন। অর্ধ পরিমাণে ছানা গ্রহণ করিয়া ভোগ লওনা শেষ করিলেন, ভোগ সারাইলেন। হাত মুখ কুলি করিয়া দিলাম। বর্দি আসিয়া প্রসাদ নিয়া গেলেন। বরদা তাহার প্রসাদ পাইয়া আহারান্তে ঠাকুরকে জানাইয়া ঘুমাইতে গেলেন। আমারও রাত্রি 11টায় নিদ্রা বিভূতি হইলাম। রাত্রে একবার ঠাকুরকে প্রস্রাব করাইলাম। পরদিবস বাল্যভোগের প্রসাদ লইয়া জল যোগান্তে ঠাকুর প্রণাম করিয়া অতিথিরা নিষ্ক্রান্ত হইলেন। প্রায় বিদেশাগত গুরু ভাই বোনেরা আসেন, 2-1 দিন অবস্থান কইরা চইলা যান। দিন আনন্দে কাটিতেছিল, কিন্তু এই বিমল আনন্দে বাদ সাধিল মাঘ মাসের 2 তারিখ। এই দিন পিতা ঠাকুর ভোরে শয্যা ত্যাগ করিয়া সর্বদেহে মৃদু কম্পন করিতে পারিতেছিলেন না। বোনেরা পিতা ঠাকুরকে ধরিয়া পায়খানা করিয়া আনিয়া হস্তপদ মুখাদি ধৌত করিয়া ঠাকুর ঘরে নিয়া গেলেন। ঠাকুরের তদাবস্থায় পিতা ঠাকুরকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, পিতা ঠাকুর কাঁপিতেছেন কেন, কি হয়েছে? পিতা ঠাকুর বলিলেন, ভোর রাত্রে হইতে সমস্ত দেহে কম্পন হইতেছি। ঠাকুর বলিলেন, দুর্বলতা প্রযুক্ত। শচীন বাবুকে ডাক্তার আনিয়া দেখাইতে বলবো। তাহা অহন যান গিয়া কিছু আহার কইরা গরম দুগ্ধ পান কইরা শুইয়া থাকুন। আমারে প্রণাম করার জন্য এত কষ্ট কইরা এখানে আসার প্রয়োজন নাই। আপনি ঘরে বৈশা প্রণাম করিলেই আমি প্রণাম গ্রহণ করি। দেহ সুস্থ না হওয়া পর্যন্ত ঘরে বৈশা প্রণাম করিবেন, এখানে কষ্ট কইরা আসবেন না। বরদাকে ঠাকুর বলিলেন, এখানে যে ডাক্তার আছেন আইনা দেখেন, ওষুধ চলুক। দাদা একজন কর্মচারী সরকারি ডাক্তার বাবুকে আমাকে বাড়িতে আসিবার জন্য সংবাদ পাঠাইলেন। ডাক্তারবাবু ছিলেন, তিনিও ঠাকুর আশ্রিত। তিনি আসিয়া ঠাকুর ঘরে প্রবেশ করিয়া ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুর স্বয়ং পিতা ঠাকুরের অসুস্থতার কথা জানাইলেন। ডাক্তার শ্রী অমর দাস ঠাকুরের মুখে পিতা ঠাকুরের কথা শ্রবণ করিয়া পিতা ঠাকুরের ঘরে গমনপূর্বক বসিয়া ধীরে ধীরে পিতা ঠাকুরকে তাহার সমস্ত অবস্থা জিজ্ঞাসা করিলেন। জিজ্ঞাসা শেষ করিয়া পিতা ঠাকুর বলিলেন, সব ঔষধ এখানে পাওয়া যাবে না, কতিপয় ঔষধ ফেনী হইতে আনিতে হইবে। তিনি রায় সাহেবের ঘরে গিয়া বসিলেন। পিতা ঠাকুরের অবস্থা সম্বন্ধে মন্তব্য করিলেন। পিতা ঠাকুরের হৃদযন্ত্রের দুর্বলতা ও প্রস্রাবের করা যায় কিনা পরীক্ষা করিয়া দেখিব। ফেনী হইতে ডাক্তার অশ্বিনী সরকার MBA এখানে আনানো ভালো মনে করি। বুড়ো কর্তা বৃদ্ধ হইয়াছেন, কেসটাও জটিল মনে হইতেছে। এই গাড়িতে মণিবাবু না হয় ফেনীবাবুকে পাঠাইয়া অশ্বিনীবাবুকে আনুন। আমি জটিল অবস্থাগুলি লিখিয়া দিতেছি, তিনি যেন ঔষধ সঙ্গে নিয়ে আসেন। তিনি আসা সাপেক্ষ আমি রক্ত পরীক্ষা করিয়া ফেলিব। ডাক্তারবাবু রক্ত নিয়া চলিয়া যান। আমি 9টায় ট্রেনে ফেনীতে ডাক্তার অশ্বিনীবাবুর নিকট যাইয়া ঠাকুরের সমস্ত অবস্থা বইলা আমার সঙ্গে নিয়া যাইয়া পিতা ঠাকুরকে দেখিতে বলিলাম। ডাক্তারবাবু প্রয়োজনীয় সাজ সামগ্রাদি ও ঔষধ লিয়া প্রস্তুত হইলে আরম্ভ করিলে আমি ফলের দোকান যাইয়া বেদানা, আঙুর, কমলা, সবরিকলা নিয়া আসিয়া ডাক্তারবাবু সহ 11টা ট্রেনে পিলনিয়া পৌঁছিয়া বাড়ি আসিলাম। ডাক্তার অমরবাবু ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন। ডাক্তারবাবু ঠাকুরের নিকট উপস্থিত হইয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর তাহাদিগকে পিতা ঠাকুরের চিকিৎসার বিহিত ব্যবস্থা করিতে বলিলেন। তাহাদিগকে পিতা ঠাকুরের ঘরে নিয়া গেলে অশ্বিনীবাবু পিতা ঠাকুরকে নানা প্রকার পরীক্ষা করিলে এবং
ডাক্তার অমর বাবুকে বলিলেন, পেটে কিছু পুটলি মল সঞ্চিত রয়েছে, ডুস দিয়া এইগুলি বের করে দিবেন। আপনারা দুষ্টি আনবার ব্যবস্থা করুন। অশ্বিনীবাবু ওষুধের ব্যবস্থাপত্র লিখিয়া রায় সাহেবকে দিলেন এবং ওষুধগুলি কোন সময় কোনটা ব্যবহৃত করিতে হইবে বলিয়া দিলেন। অশ্বিনীবাবুর সঙ্গে ঔষধ নিয়া আসিলেন। ঔষধগুলি রায় সাহেবকে বুঝাইয়া দিলেন। দ্বিপ্রহরে মাছ ঝোল দিয়া ভাত খাওয়াতে বলিলেন। দুধ, ফলের রস ও ফল খাওয়াতে বলিলেন। অমরবাবু লক্ষ্য রাখিতে বলিয়া অশ্বিনীবাবু চলিয়া যান। পিতা ঠাকুরের মৃদু মৃদু দেহে কম্পন অভিরাম চলিতেছে। 10টায় ঠাকুর ভোগ দেওয়া হইল। কিন্তু সেদিন কেন জানি না ঠাকুরের উন্মুক্ত অবস্থার মতন মনে হইতেছিল। ভোগ কিছু গ্রহণ করিতেছেন না লক্ষ্য করিয়া বলিলাম, ভোগ গ্রহণ করছেন না কেন? আপনাকে প্রায় বিমনা দেখছি। কেন, কি হয়েছে বলুন না। ঠাকুর বলিলেন, খাওয়ার প্রবৃত্তি নাই। আমি দুধের গ্লাসটি উঠাইয়া ঠাকুরের হাতে দিয়া বললাম, দুধটুকু পান করেন। ঠাকুর অনিচ্ছা সত্ত্বেও গ্লাস নিয়ে সামান্য পরিমাণে দুধ পান করিয়া গ্লাস দিলেন। আমি মুখ কুলি করিয়া প্রদান করিয়া পিতা ঠাকুরকে ও সকলকে দিলাম। পিতা ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ঠাকুর অন্য কোনো ভোগ গ্রহণ করেন নাই? বলিলাম, দুধটুকু অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করিয়াছেন। দ্বিপ্রহরে বর্দি পিতা ঠাকুরের অন্ন খাওয়াইয়া দিয়া যেতে চাহিলে পিতা ঠাকুর খাইতে রাজি নহেন দেখিয়া আমরা সকলে বহু বলার পর সামান্য পরিমাণের অন্ন গ্রহণ করিলেন। আমরা সকলে স্নানাহারে অন্তে বিশ্রাম নিলাম। দিবা 3টায় ঘটিকায় ঠাকুরের নিকট যাইয়া দেখি ঠাকুর একবার এপাশ আবার ওপাশ করিতেছে। জিজ্ঞাসা করিলাম, অমন করছো কেন? দেহে কোনো অশান্তি বোধ করছো কি? ঠাকুর বলিলেন, দেহি গোলযোগ করিতে চাহে বইলা দেহ অস্বস্তি বোধ করে। দেখা যাক কি ঘটে, এই জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমি কিছু না বুঝিয়া ভোগে ঘরে যাইয়া 1 গ্লাস বেদানার রস তৈরি কইরা ঠাকুর ঘরে যাইয়া সে গ্লাসটি টেবিলের উপরে রাখলাম। ঠাকুরের মুখ পুইলি করা রস ভর্তি গ্লাসটি হাতে দিয়া ঠাকুর বলিলেন, এখন রস পান করব? আমি বলিলাম, নিশ্চয়ই করবেন, এখন পান করিলে শান্তি হইবে। ঠাকুর ধীরে ধীরে রস পান কইরা মুখ কুলি অন্তে বলিলেন, 1 গ্লাস রস পিতা ঠাকুরকে পান করাও গিয়া। আমি আর 1 গ্লাস রস কইরা নিয়া পিতা ঠাকুরকে বলিলাম, এই রসটুকু আপনাকে পান করিতে ঠাকুর আদেশ দিয়াছেন। বর্দি চামচ দিয়া শয়ন অবস্থায় পিতা ঠাকুরকে রস পান করাইলেন। কিছু সংখ্যক নামপ্রার্থী আসিয়া নাম নিলেন। আজকের এই গল্পটি এইটুকুনি। আমি এর পরবর্তী ভিডিওতে পড়ে শোনাবো। আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে যারা ইউটিউবে দেখবেন তারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারাও লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।